মহারাজের ভালোবাসা না, এই মেয়েটির দরকার ছিল মহারাজের শাস্তি, যাতে সে কোল্ড প্যালেসে বন্দিনী হয়ে থাকতে পারে। তাই মহারাজকে রাগানোর জন্য সে হাজার রকম ফন্দি করে, কিন্তু কোল্ড প্যালেসে এমন কি ছিল আর মেয়েটি কি তার এই মিশনে সাকসেসফুল হতে পারবে, সেই নিয়ে একটা মজার টাইম ট্রাভেল ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু এন্টারটেনমেন্ট এক্সপ্লেনেশনে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র স্টেলা সংকে দেখতে পাই, যে কিনা এই সাম্রাজ্যের মহারাজ লিয়ের একজন উপপত্নী ছিল। আমরা দেখতে পাই যে স্টেলাকে মহারাজ কোনো কারণে কোল্ড প্যালেসে বন্দি করে রেখেছিল। স্টেলা তো কোল্ড প্যালেসের সামনে বসে একদম হা হুতাশ করে কান্নাকাটি করছিল যে মহারাজ, আমি আপনাকে কত ভালোবাসি, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। এবং আশেপাশের অন্য কর্মচারীরা তো ভাবছিল যে সত্যি স্টেলা মহারাজকে কতটা ভালোবাসে, তাকে কোল্ড প্যালেসে বন্দি করাটা ঠিক হয়নি। কিন্তু কর্মচারীরা চলে যেতে স্টেলার অন্য রূপ আমরা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে স্টেলা তো কোল্ড প্যালেসে গিয়ে মহানন্দে ছিল, এবং সেখানে যে অন্যান্য উপপত্নীরা ছিল, মানে কোল্ড প্যালেসের সকল বন্দিনীরা খুব আনন্দে দিন কাটাতো। তারা একসাথে খাওয়া দাওয়া করতো, মজা করতো, খেলা করতো। কিন্তু হঠাৎই তাদের এই সুখের দিন শেষ হয়ে যায়, কারণ তাদের কাছে খবর আসে যে এই সাম্রাজ্যে খরা শেষ হয়ে গেছে, মানে এতদিন ধরে খরা চলছিল সেটা শেষ হয়ে গেছে। তাই এই শুভ অবসরে সমস্ত উপপত্নী যাদের কিনা কোল্ড প্যালেসে বন্দি করে রাখা হয়েছিল তাদের সকলকে মুক্তি দেওয়া হচ্ছে। এবং এই খবর শুনে সকল উপপত্নী খুবই ভেঙে পড়ে। তারা কেউই ওই রাজমহলের কূটনীতির মধ্যে ঢুকতে চাইছিল না, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ে স্টেলা, কারণ সে কোল্ড প্যালেসে এসেছিল একটা মিশন নিয়ে। আমরা দেখতে পাই স্টেলা যখন কোল্ড প্যালেসে প্রবেশ করেছিল তখন তাকে সিস্টেম একটা মিশন দিয়েছিল। আসলে স্টেলা ছিল ভবিষ্যৎ থেকে আসা 9 to 5 একজন কর্মচারী, এবং সে মহারাজের এই উপপত্নীর দেহে টাইম ট্রাভেল করে। মহারাজের এই উপপত্নী স্টেলা লেকের জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছিল, এবং তখনই ভবিষ্যৎ থেকে স্টেলা তার দেহে প্রবেশ করে। এবার তারপর তো স্টেলাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে কেন স্টেলা এরকম নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করলো সেই অপরাধে। এবং কোল্ড প্যালেসে ঢোকার সাথে সাথে সিস্টেম স্টেলাকে একটা মিশন দেয়, যে তুমি যদি 99 দিন কোল্ড প্যালেসে থাকতে পারো তাহলে তুমি আবারও মডার্ন যুগে ফিরে যেতে পারবে। তাই স্টেলার একমাত্র লক্ষ্য ছিল 99 দিন কোল্ড প্যালেসে বন্দি থাকা, তাহলেই সে স্বাধীন। কিন্তু তার এই সুখের দিনে হঠাৎ করেই সমস্যা সৃষ্টি হয়, কারণ মহারাজ সকল উপপত্নীকেই কোল্ড প্যালেস থেকে মুক্তি দিয়ে দেয়। এবার কোল্ড প্যালেস থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই রাজমাতা ডায়ানা স্টেলাকে ডেকে পাঠায়। স্টেলার মনের মধ্যে প্রাচীনকালের স্টেলার কোনো স্মৃতিই ছিল না, তাই জন্য সে বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। রাজমাতা ডায়ানা তো তখনই তাকে বলে ওঠে যে আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, যে তোমাকে লিয়ের উপর নজর রাখতে হবে, কিন্তু তুমি সেটা না করে ওরকম ভাবে লেকে ঝাঁপ দিলে কেন। এবার মডার্ন যুগের স্টেলা তো বুঝতে পারে না যে কি ব্যাপার হচ্ছে। রাজমাতা তো মহারাজের নিজের মা, তাহলে সে কেন এরকম ভাবে কাউকে লাগাবে ছেলের ওপর নজর রাখার জন্য। কিন্তু স্টেলা একটা বিষয় বুঝতে পারে, যে হয়তো এরকম একটা চক্রান্ত, এরকম একটা বাজে রাজনীতির মাঝে না ফাঁসার জন্যই প্রাচীনকালে স্টেলা লেকে ঝাঁপ দিয়েছিল। এবার ডায়ানা তো তখনই বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কোনো জবাব দিচ্ছ না কেন, তুমি কি আমার হয়ে কাজ করতে চাও না, ভালো করে ভেবে দেখো। স্টেলা বলে ওঠে যে না না, আমি কেন আপনার হয়ে কাজ করতে চাইবো না, আমি নিশ্চয়ই আপনার হয়ে কাজ করতে চাই। আসলে সেদিন আমি ভুল করে লেকের জলে পড়ে গেছিলাম, এখন থেকে আমি আপনার সমস্ত কথা মেনে চলবো। ডায়না বলে ওঠে যে তাই নাকি, ঠিক আছে, তাহলে আগামী 3 দিনের মধ্যে তোমার লয়ালিটি আমি দেখতে চাই। স্টেলা তো হাত জোড়ো করে সেখান থেকে চলে যায়, এবং স্টেলা তাড়াতাড়ি এসে তার দাসীকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কি। আসলে লেকের জলে পড়ার পর থেকে আমার আগের স্মৃতি মনে হয় সমস্ত মুছে গেছে, তুমি আমাকে একটু বলবে যে এর আগে কি হয়েছিল। এবং আমরা স্টেলার দাসের থেকে জানতে পারি যে আসল ইকুয়েশনটা কিরকম। আসলে এই যে রাজমাতা ডায়না, তার 2 যমজ ছেলে ছিল, একটা হচ্ছে বর্তমান মহারাজ লি এবং অপরটি হচ্ছে লিয়াম। এবার তখনকার দিনে তো মনে করা হতো যে যমজ ছেলেরা আনলাকি হয়, যমজ সন্তানরা অপয়া হয়, তাই জন্য ছোটবেলা থেকেই লিকে কোল্ড প্যালেসে বন্দি করে রাখা হয়েছিল। লিয়ামই হবে পরবর্তী সম্রাট সেটা ঠিক করা ছিল।
কিন্তু একটা দুর্ঘটনার ফলে লিয়ামের মৃত্যু হয় এবং তখনই লি মহারাজ হয়। কিন্তু এটা রাজমাতা ডায়নার সহ্য হয় না যে কেন তার প্রিয় পুত্র লিয়াম মারা গেল এবং কেন লি মহারাজা হলো। তাই জন্য সে লিয়ের পিছনে তখন থেকে লেগে রয়েছে এবং সে সর্বক্ষণ নানা রকমের ষড়যন্ত্র করছে লিকে হত্যা করার জন্য। এবার স্টেলা হচ্ছে এই সাম্রাজ্যের বিখ্যাত জেনারেল সং এর মেয়ে এবং জেনারেল সং এর কাছেও প্রচুর পরিমাণে সৈন্যবাহিনী এবং ক্ষমতা রয়েছে। তাই রাজমাতা ডায়না স্টেলাকে নিজের দলে রাখতে চায় যাতে রাজমাতা লিকে সরিয়ে নিজে ক্ষমতা আদায় করতে পারে। এবং এই সব কিছুর চাপে পড়েই হয়তো আগের স্টেলা মানে প্রাচীন যুগের স্টেলা লেকে ঝাঁপ দিয়েছিল। এবার এইসব শুনে স্টেলা তো ভাবে যে এইসবের মধ্যে তো আমিও থাকতে চাই না, আমাকে যে করে হোক মহারাজকে রাগিয়ে দিতে হবে, তাহলে মহারাজ আমায় শাস্তি স্বরূপ কোল্ড প্যালেসে পাঠিয়ে দেবে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে স্টেলা একটা স্যুপ বানাচ্ছিল। এবার তখনই সেখানে স্টেলার প্রিয় বান্ধবী মহারাজের অপর এক উপপত্নী চি হাজির হয়। এবার উপপত্নী চি তো বলে ওঠে যে স্টেলা, তুমি মহারাজের ভালোবাসা পাওয়ার জন্য স্যুপও বানাতে লেগে গেলে, তুমি আমাকে এইভাবে বিট্রে করবে আমি ভাবতে পারিনি। এবং স্টেলা তো তখনই তাকে বলে যে আরে না, ভালোবাসা পাওয়ার জন্য না, আমি তো শাস্তি পাওয়ার জন্য এমনটা করছি, ইচ্ছে করে আমি এমন ঝাল স্যুপ বানিয়েছি যেটা খেলেই মহারাজ ভীষণ রেগে যাবে এবং আমাকে সঙ্গে সঙ্গে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেবে। উপপত্নী চিয়েরও তো এই আইডিয়াটা খুবই ভালো লাগে এবং সে বলে যে তাহলে আমাকেও এক বাটি স্যুপ দাও, আমিও তোমার সাথে কোল্ড প্যালেসে বন্দি হতে চাই। তারা দুজন ওই ঝাল ঝাল স্যুপ নিয়ে মহারাজের কাছে হাজির হয়। এবার লি তো তাদের দেখে খুশি হয় যে বাহ, কি ভালো এরা, যে এরা আমার জন্য খাবার বানিয়ে এনেছে। লি বলে ওঠে যে আমার খুবই ঠান্ডা লেগেছে এবং স্টেলা তো তখনই বলতে গেলে তার কোলে উঠে তাকে নিজে হাতে স্যুপ খাইয়ে দেয়। এবার সেই স্যুপ ছিল ভয়ানক ঝাল। স্টেলা তো মনে মনে ভাবছিল যে মহারাজ এই তাদেরকে কোল্ড প্যালেসে পাঠালো বলে, কিন্তু মহারাজ তো স্যুপ খেয়ে বলে ওঠে যে বাহ, এতদিন ধরে ঠান্ডায় আমার নাকটা একদম বন্ধ ছিল, এই ঝাল ঝাল স্যুপ খেয়ে মনে হচ্ছে সেটা ঠিক হয়ে গেল, তোমাদের দুজনকেই আমি পুরস্কৃত করব। এবং এই বলে সে তো দুজনকে স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়ে দেয় এবং স্টেলা আর উপপত্নী চিয়ের প্ল্যান সম্পূর্ণ ফেল করে। স্বর্ণ মুদ্রা নিয়ে আসার সময় স্টেলা মহারাজের অপর এক উপপত্নী সুকে দেখতে পায় এবং স্টেলা জানতে পারে যে এই মেয়েটি নাকি মহারাজের ছোটবেলার প্রেম এবং মেয়েটিকে দেখলেও বোঝা যাচ্ছিল যে সে খুবই শান্ত, সৌম্য এবং খুবই ভালো স্বভাবের, মানে যেমনটা প্রত্যেক মহারাজের পছন্দ হয় ঠিক তেমন আইডিয়াল টাইপের মেয়ে। এবং স্টেলা তখনই মনে মনে ভাবে যে এইবার আমি আরও একটা বুদ্ধি পেয়েছি, এবার আমি মহারাজকে ঠিকই রাগিয়ে ছাড়বো। মহারাজের প্রিয় উপপত্নী সু, তাই না, এমন কিছু করব যাতে এই উপপত্নী সুই মহারাজের কান ভাঙাবে আর মহারাজ আমাকে ঠিকই কোল্ড প্যালেসে পাঠাবে। এবার স্টেলা তো সঙ্গে সঙ্গে গিয়ে প্রাচীনকালের বিভিন্ন বই পড়তে শুরু করে দেয়, যেই বইতে নানাভাবে কি করে কূটনীতি করা যায়, কি করে মানুষের পিছনে লাগা যায় সেই সব লেখা ছিল এবং সেখান থেকে স্টেলা একটা বুদ্ধি বার করে। আমরা দেখতে পাই পরের দিন স্টেলা উপপত্নী সুয়ের কাছে হাজির হয় এবং স্টেলা বলে ওঠে যে সু, তুমি এত ঝিকিমিকি জামা কাপড় পরে সেজেছ, কাকে সিডিউস করতে চাইছো, মহারাজকে? এবার সু তো খুবই সাধারণ পোশাক পরেছিল এবং সে বলে ওঠে যে কিন্তু আমি তো কিছুই সাজিনি। এবং স্টেলা তো তখনই বলে ওঠে যে তুমি কি ভেবেছো আমি জানি না যে আজকে তোমার জন্মদিন, তুমি ভাবছো মহারাজ হয়তো তোমাকে উপহার দিতে আসবে, কিন্তু একটা কথা মনে রেখো, মহারাজ তোমার কাছে আসবে না। এবং উপপত্নী সু তো তখনই স্টেলার হাত ধরে বলে যে স্টেলা, তোমার মনে আছে যে আজকে আমার জন্মদিন, একমাত্র তুমি এই পুরো প্রাসাদের মধ্যে সেটা মনে রেখেছো, সত্যিই আমার কি ভালো লাগছে। স্টেলা তো তখনই একটা চুলের কাঁটা বার করে, যেই চুলের কাঁটাটা মহারাজ আমাকে উপহার দিয়েছিল, এটা আমি তোমাকে এমনি দিয়ে দিচ্ছি, তোমার আসলে অকাতই নেই মহারাজের থেকে উপহার পাওয়ার। স্টেলা মনে মনে ভাবছিল যে ইয়েস, আমি ওকে ভালোই অপমান করেছি, এবারও নিশ্চয়ই মহারাজের কাছে গিয়ে নালিশ করবে। কিন্তু উপপত্নী সু তো সেই চুলের কাঁটা তুলে নেয় এবং আমরা দেখতে পাই সে তো খুবই ইমোশনাল হয়ে পড়েছিল যে স্টেলা, তুমি এত দামি একটা জিনিস আমাকে দিয়ে দিলে, নিশ্চয়ই আমার জন্মদিনের জন্যই তুমি এমনটা করেছো, তাই না? তখনই তো সেখানে মহারাজ আসছিল এবং স্টেলা ভাবে যে তাহলে এবার প্ল্যান চেঞ্জ করতে হবে। সে তাড়াতাড়ি মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে থাকে যে সু, তুমি মহারাজের প্রিয় উপপত্নী বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, এটা আমি কিছুতেই মানবো না। স্টেলা মনে মনে ভাবছিল যে সু
তো মহারাজের কাছে নালিশ করবেই যে স্টেলা তার নামে মিথ্যে কথা বলছে, এবং মহারাজ তখনই স্টেলাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেবে। কিন্তু তার প্ল্যান একদমই তার প্ল্যান মাফিক হয় না, কারণ মহারাজ তো তখনই এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে উপপত্নী সু, তুমি এমন করছো কেন? তোমাকে এক্ষুনি আমি কোল্ড প্যালেসে বন্দি করলাম। এবং উপপত্নী সু কোনো কথা না বলে মাথা পেতে সেই শাস্তি নিয়ে নেয়। উপপত্নী সু মনে মনে ভাবে যে স্টেলা, তুমি সত্যিই কি ভালো, তুমি জানো যে আমি সবসময় একা থাকতে পছন্দ করি, তাই জন্যই তুমি আমাকে কোল্ড প্যালেসে বন্দি করার জন্য এমন প্ল্যান করেছো, সত্যি আমার কি সৌভাগ্য। এবং সে তো স্টেলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়, এবং স্টেলা তো মনে মনে ভাবে যে এটা আমার সাথে কি হয়ে গেল। এবার মহারাজ যখন সেখান থেকে চলে আসছিল তখন তার ইউনাক তো তাকে বলে যে মহারাজ, আপনি মনে হয় বুঝতে পেরেছেন যে স্টেলা তখন মিথ্যে কথা বলছিল, তাই না? এবং লি তো বলে ওঠে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এটাও জানি যে স্টেলা রাজমাতা ডায়ানার লোক, আর স্টেলার বাবারও প্রচুর আর্মির ক্ষমতা রয়েছে। তাই স্টেলাকে আমি কোল্ড প্যালেসে বন্দি করতে চাই না, আমি চাই ও আমার চোখের সামনে থাকুক, যাতে আমি দেখতে পাই যে ও আসলে কি করছে। এবার স্টেলা তো নিজের ঘরে এসে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল যে আমি এত কিছু চেষ্টা করছি, শর্ট ড্রামাগুলোতে তো এমনই দেখেছি যে ভিলেনরা এমন করে, কিন্তু আমার কোনো প্ল্যান কেন সাকসেসফুল হচ্ছে না। এবার তখনই তার দাসী জানায় যে ম্যাডাম, আজকে রাতে একটা বড় ব্যাপার হতে চলেছে। আসলে আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ, এবং প্রতি চন্দ্রগ্রহণে সকলেই অ্যাস্ট্রোলজিক্যাল যে টাওয়ার রয়েছে রাজমহলে সেখানে হাজির হয়। এবার সেখানে সকলের জন্মলগ্ন বা জন্ম টাইম সেসব তো ডিটেলস দেওয়া রয়েছে, এবং সেটা দেখে অ্যাস্ট্রোলজার ডিসাইড করে যে এই বছর সবচেয়ে অপয়া কে। এবার প্রতি বছর কি হয়, রাজমাতা ডায়ানা লিকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য এই জন্ম তারিখ কুণ্ডুলি এগুলোতে গন্ডগোল করে দেয়, যাতে লিকেই সবচেয়ে বেশি অপয়া মনে করা হয়, এবং রাজমাতা তারপর লিকে সেই বাহানা নিয়ে অত্যাচার করে, শাসন করে, এইসব কিছু করে। এবার স্টেলা মনে মনে ঠিক করে যে এই বছর আমি সবচেয়ে অপয়া হব, আমি ওখানে গিয়ে এই সব কিছু একটু আধটু নাড়িয়ে দেবো, করে এটাই রেজাল্ট বেরোয় যে আমি সবচেয়ে অপয়া। তাহলে তো মহারাজ আমায় কোল্ড প্যালেসে বন্দি করবেই, কারণ সাম্রাজ্যের ভালোর জন্য মহারাজকে তো এইটুকু করতে হবেই। এবার স্টেলা রাতের বেলা কালো পোশাক পরে ওই অ্যাস্ট্রোলজিক্যাল টাওয়ারে হাজির হয়, এবং সেখানে আমরা মহারাজ লিকেও দেখতে পাই। লি দেখতে পায় যে স্টেলা সেখানে গিয়ে ওই যন্ত্রটা নিয়ে কিছু একটা নাড়ানাড়ি করছে, এবং লি তখনই মনে মনে ভাবে যে প্রত্যেক বছর একই ঘটনা, প্রত্যেক বছরই আমার মা কাউকে না কাউকে কাজে লাগায় এই নাড়াঘাটা করার জন্য, যাতে করে আমি আলটিমেটলি শাস্তি পাই। আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকেই লিয়ের ওপর রাজমাতা এই বাহানায় অনেক অত্যাচারই করত। এবার লি তো ভালো করেই জানতো যে স্টেলা হচ্ছে আসলে রাজমাতারই লোক, এই স্টেলা যে এখানে তাকেই ফাঁসাতে এসেছে সেটাও লি বুঝতে পারে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজমাতা এবং অন্যান্য সভাসদ পারিষদরা হাজির হয়, এবং লি তো খুব ভালো করেই জানতো যে এবারও তাকেই শাস্তি পেতে হবে। লি অ্যাস্ট্রোলজারকে বলে যে নাও, এবার তুমি তোমার বিচার শুরু করো, গত 18 বছর ধরে আমি তো শাস্তি পাচ্ছি, মনে হয় এবারও এই রেজাল্ট বদলাবে না। এবার অ্যাস্ট্রোলজার তো তখনই পরীক্ষা করতে যায়, কিন্তু পরীক্ষার ফল হিসেবে সেখানে স্টেলার নাম আসে, এবং স্টেলা তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে যে আমি আমি এবছরের সবচেয়ে অপয়া, তাই দয়া করে মহারাজ আপনি আমাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দিন। স্টেলা তো মনে মনে খুব আনন্দিত হচ্ছিল যে ইয়েস, এবার আমি কোল্ড প্যালেসে যেতে পারবো। এবং লিয়ের তো তখনই মনে হয় যে আচ্ছা, তার মানে স্টেলা আমাকে বাঁচানোর জন্য নিজে শাস্তি পেতে রাজি হয়ে গেছে, সত্যি ও আমাকে কতটাই না ভালোবাসে, ওকে তো কখনোই কোল্ড প্যালেসে পাঠানো যাবে না। অপরদিকে রাজমাতা ডায়নাও মনে মনে ভাবে যে স্টেলা তো আসলে আমারই চর, আমি যদি ওকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দিই তাহলে লিয়ের ওপর নজর কে রাখবে, তাই ওকে কোল্ড প্যালেসে পাঠানো যাবে না। এবং দুজনের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী স্টেলাকে কোল্ড প্যালেসে পাঠানো হয় না, মানে স্টেলার এত বড় প্ল্যানটাও আবারও ফেল করে যায়। স্টেলা তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা লি এবং তার ইউনাককে দেখতে পাই, এবং তারা তো আলোচনা করছিল যে স্টেলা আদেও কার দলে, সত্যিই কি স্টেলা লিকে সাহায্য করেছে নাকি সে রাজমাতারই দলে। লি বলে ওঠে যে আমার মনে হয় স্টেলা এইসব করে আমার ভরসা জেতার চেষ্টা করছে, আজকে রাতের বেলা আমি ওকে আমার প্রাসাদে ডাকবো, দেখা যাক ওর মনে কি রয়েছে। এবার স্টেলার কাছে খবর যায় যে মহারাজ তাকে সেই দিন রাতের বেলা প্রাসাদে মানে নিজের ঘরে ডেকেছে, এবং স্টেলা তো তৈরি হয়ে সেখানে যায়।
স্টেলা তো মনে মনে খুবই ভয় পাচ্ছিল যে এবার তার সাথে কি হবে। এবং স্টেলা মনে মনে ভাবে যে এটাই সুযোগ, আমি যদি মহারাজকে কোনোভাবে এখানে চটিয়ে দিতে পারি তাহলে তো মহারাজ আমাকে কোল্ড প্যালেসে পাঠাবেই। এবার লিয়ের ঘরে গিয়ে স্টেলা তো লিয়ের বের বডি দেখতে পায় এবং স্টেলা মনে মনে ভাবে যে কি দারুণ বডি, মডার্ন যুগেও এত হ্যান্ডসাম ছেলে আমি দেখিনি। সত্যি বলতে কোল্ড প্যালেসে চলে গেলে এত হ্যান্ডসাম ছেলে আমি কোথায় পাবো। কোল্ড প্যালেসে গিয়ে আমি একটা নাইট বার খুলবো, সেখানে অনেক হ্যান্ডসাম ছেলে কাজে লাগাবো। এইসব ভাবতে ভাবতে আর লিয়ের বডি দেখতে দেখতে স্টেলার তো একদম জিভ দিয়ে জল পড়ছিল বলা যায়। এবং তখনই হটনেসে তার নাক থেকে তো রক্ত উঠে আসে। স্টেলা তো সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালায় যে মহারাজ আমার মনে হয় শরীরটা একটু ভালো নেই, আমি আজকে আসি। এবার এই বলে স্টেলা তো সেখান থেকে ছুটে পালায়। স্টেলা তাড়াতাড়ি লিয়ের স্টাডিতে গিয়ে একটা কাগজের টুকরো নিয়ে নাকে গুজে নেয়, মানে তার রক্তটা বন্ধ করার জন্য। এবং তখনই লিয়ের স্টাডি টেবিলের ওপর একটা পায়রা আসে। আসলে এই পায়রার মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে মহারাজের জন্য একটা গোপন খবর পাঠানো হয়েছিল এবং এই চিঠিটা পাঠিয়েছিল জেনারেল সং, মানে কিনা স্টেলার বাবাই। এবং জেনারেল লিখেছিল যে আমরা সীমান্ত জয় করে এবার জিনজিয়াং সাম্রাজ্যের দিকে রওনা দিচ্ছি সেটা জয় করার জন্য। স্টেলা মনে মনে ভাবে যে এই গুরুত্বপূর্ণ চিঠির রিপ্লাইটা আমি একটুখানি বদলে দিই, তাহলে তো মহারাজ আমাকে শাস্তি দেবেই, কারণ এত বড় একটা বিষয় নিশ্চয়ই মহারাজ কাউকে ক্ষমা করবে না। স্টেলা চিঠির উত্তরে পাঠায় যে তোমরা জিনজিয়াং সাম্রাজ্য জয় করতে এখনই যেও না, তোমরা সেখানে দেরি করে যাও। এবং স্টেলা মনে মনে ভাবে যে এবার তো আমাকে কেউই আটকাতে পারবে না। কিন্তু লি সেই দৃশ্য দেখতে পায় এবং লি বুঝতে পারে যে তার মানে স্টেলা সত্যিই শয়তানি করছে, স্টেলা তার মানে সত্যি রাজমাতা ডায়নারই লোক। এবার অপরদিকে আমরা রাজমাতা ডায়নাকে দেখতে পাই। ডায়না খবর পায় যে জেনারেল সং অলরেডি সীমান্ত জয় করে ফেলেছে এবং সে জিনজিয়াং সাম্রাজ্যের দিকে যাচ্ছে। এবং তখনই ডায়না প্ল্যান করে যে জিনজিয়াংয়ে সে একটা চক্রান্ত রচনা করবে যাতে সেখানে জেনারেল সং এর হার হয় এবং যাতে ডায়নার হাতে আরো অধিক ক্ষমতা আসতে থাকে। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। স্টেলা তো উপপত্নী চিয়ের সাথে খুব মজা করে বোবা ড্রিঙ্ক করছিল, তখনই তারা সেখানে বেশ কিছু জোরদার আওয়াজ শুনতে পায় এবং আমরা দেখতে পাই যে জেনারেল সং তার আর্মি নিয়ে ফিরে এসেছিল। জেনারেল সং অর্থাৎ স্টেলার বাবা এবং স্টেলার ভাই জেনারেল ম্যাক্স। এবার স্টেলা তো মনে মনে ভাবে যে এইবার হবে আসল মজা, আমি তো আর্মিকে চিঠি পাঠিয়েছিলাম যাতে করে ওরা ওদের মিশন ডিলে করে দেয় এবং মহারাজ সেটা জানতে পারলেই আমাকে কোল্ড প্যালেসে পাঠাবে। কিন্তু জেনারেল সংকে দেখে রাজমাতা একটু অবাক হয়ে যায়, কারণ সে তো প্ল্যান করেছিল জেনারেল সংকে খতম করে ফেলার। এবার জেনারেল সং এবং ম্যাক্স সেখানে আসতেই স্টেলা সবার আগে এসে ঝাঁপিয়ে পড়ে যে মহারাজ আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে আপনি শাস্তি দিন, আমাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দিন। আসলে আমি তাদেরকে ভুল করে চিঠি পাঠিয়েছিলাম যাতে তারা জিনজিয়াং সাম্রাজ্যে দেরি করে যায় এবং তাই জন্যই মনে হয় তারা সেখানে হেরে গেছে। মহারাজ আমি বড্ড দোষ করে ফেলেছি। লি তো মনে মনে ভাবছিল যে কি এটাও কি স্টেলার কোনো চাল নাকি। এবং রাজমাতা ডায়না তখনই মনে মনে ভাবে যে হ্যাঁ, স্টেলাই ওই চিঠিটা বদলে দিয়েছিল। এবার জেনারেল সং এর মুখ থেকে আমরা শুনতে পাই যে তারা তো এই চিঠি পেয়ে সত্যিই দেরি করে গেছিল এবং দেরি করে যাওয়ার ফলেই তাদের লাভ হয়েছে, কারণ তারা শত্রুপক্ষের ফাঁদ থেকে বাঁচতে পেরেছে। এবার এই ফাঁদটা যে রাজমাতা ডায়নাই পেতেছিল সেটা তো তারা তখনও জানতো না। এবং লি তো তখনই স্টেলাকে বাহবা জানিয়ে হাততালি দেয় যে সত্যিই উপপত্নী সং যে একটা দারুণ কাজ করেছো, আমি প্রচন্ড খুশি হয়েছি, তাই উপহার স্বরূপ তোমাকে আমি এই টোকেনটা দিচ্ছি। এটা হচ্ছে এমন একটা টোকেন যেটা কারুর কাছে থাকলে সে যে কোনো সময় জেলের শাস্তি মুকুব করতে পারে, মানে তাকে কখনোই জেলে যেতে হবে না। এবং স্টেলা তো মনে মনে ভাবে যে আমি কি করতে চাই আর কি হয়ে যায়। ওদিকে স্টেলার এরকম রূপ দেখে তার বাবার ভাই তো একটু অবাক হয়ে যায় যে জলে পড়ে যাওয়ার পর থেকে ওর মাথাটাকে একটু খারাপ হয়ে গেছে, ও তো এরকম ভাবে কখনোই ব্যবহার করতো না, ও তো খুবই শান্ত এবং ধীর স্থির স্বভাবের ছিল। এবার আমরা লি এবং তার কাছের পরিষদদের দেখতে পাই। তারা তো আলোচনা করছিল যে রাজমাতা ডায়নার মুখটা আজকে একবার দেখেছো, তার মুখ পুরো ভয়ে নীল হয়ে গেছিল, আমরা শিওর যে রাজমাতা ডায়নাই কিছু একটা চক্রান্ত করেছিল। এবং লি তো বলে ওঠে যে হ্যাঁ, সং পরিবার সত্যি বলতে এইসব রাজনীতির বিষয়ে সবসময় নিউট্রাল থেকেছে, কিন্তু এখন দেখা যাক যে তারা কোন দিকে যায়। অপরদিকে রাজমাতা ডায়নার অবস্থাও তো খারাপ হয়ে গেছিল, তার কোনো প্ল্যানই কাজ করছিল না। সে তো জানতো যে স্টেলা খুবই বোকা এবং তাকে ম্যানিপুলেট করে যে কোনো কাজই করানো যায়, কিন্তু এখন আর স্টেলাকে দিয়ে কোনো কাজই হচ্ছিল না। তাই রাজমাতা ডায়না ঠিক করে যে এখন থেকে সে অপর
একজনকে কাজে লাগাবে এবং রাজমাতা ডায়না মহারাজের অপর এক উপপত্নী লিয়াংকে ডেকে পাঠায়। এবার এই উপপত্নী লিয়াং এর মা খুবই অসুস্থ ছিল এবং রাজমাতা এটাই ভয় দেখায় যে তোমার মাকে আমি খতম করে ফেলবো তুমি যদি আমার কথা না শোনো। ফলে উপপত্নী লিয়াং রাজমাতার কথা শুনতে বাধ্য হয়। অপরদিকে আমরা স্টেলাকে দেখতে পাই। স্টেলার কাছে তো এখন হারেমের সবচেয়ে বেশি ক্ষমতা, মানে সে সবচেয়ে ক্ষমতাশালী উপপত্নী ছিল এবং স্টেলা তো জানতো যে এখন উপপত্নী লিয়াংকে রাজমাতা কাজে লাগাবে। স্টেলা মনে মনে বুঝতে পারে যে লিয়াং নিশ্চয়ই তার বিরুদ্ধে বা তাকে ফাঁসানোর জন্য কিছু করার চেষ্টা করবে এবং সেটাই স্টেলা চাইছিল, কারণ তাকে ফাঁসালেই স্টেলা তো শাস্তি পাবে এবং স্টেলাকে কোল্ড প্যালেসে পাঠানো হবে এবং স্টেলার একমাত্র উদ্দেশ্য তো সেটাই ছিল। তাই জন্য সে তার ক্ষমতার যে চাবিকাঠি সেটা উপপত্নী লিয়াং এর হাতে তুলে দেয়। সে জেনারেল সং এর এই জয়ের জন্য মহারাজ কিছুদিন পরই একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করবে, তাই তোমাকে আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি সবকিছু করার। আমার জামা কাপড়, আমার খাওয়া দাওয়া এখন থেকে তোমার দায়িত্বে। উপপত্নী লিয়াং তো একটুখানি চমকেই যায় যে কেন স্টেলা এমনটা করছে এবং লিয়াং ভাবে যে স্টেলা নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছে, তাই এখনই উল্টো পাল্টা কিছু করলে হবে না এবং সে ঠিক করে যে সে তার সবচেয়ে সুন্দর জামাটাই স্টেলাকে পরার জন্য দেবে। এবার স্টেলা তো মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই লিয়াং কিছু একটা গড়বড় করবে, নিশ্চয়ই জামাটার মধ্যে কিছু এমন ওষুধ মেশানো আছে যাতে তার একদম চেহারা বরবাদ হয়ে যাবে, কিংবা জামাটার মধ্যে হয়তো এমন কিছু টেকনিক আছে যাতে জামা সবার সামনে খুলে যাবে, মানে মহারাজকে অপদস্থ হতে হবে এবং মহারাজ তখনই তাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেবে। কিন্তু তেমন কিছুই হয় না, কারণ লিয়াং স্টেলাকে তেমন কোনো জামাই দেয়নি, বরং স্টেলার পোশাকটা এতই সুন্দর ছিল যে মহারাজ সেটা দেখে একদমই মুগ্ধ হয়ে যায়। এবার ব্যাঙ্কোয়েটে স্টেলা তো গপ গপ করে খাওয়া দাওয়া করছিল এবং তার এরকম গপ গপানি দেখে তার বাবার ভাই তো খুবই অবাক হয়ে যায় যে আমরা যে এতদিন যুদ্ধক্ষেত্রে ছিলাম মেয়েটার ওপর ভালো করে খেয়াল রাখতে পারিনি, তাই জন্যই মনে হয় আমাদের মেয়েটা এরকম হয়ে গেছে। অপরদিকে রাজমাতা ডায়না তো মনে মনে ভাবছিল যে স্টেলা মেয়েটা আদেও বোকা না চালাক, ও আসলে কি চাইছে, ও আসলেই বুদ্ধিমান বোকা হওয়ার নাটক করছে নাকি অন্য কিছু। এবং এই ভেবে সে তো স্টেলাকে একটা প্রশ্ন করে যে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি ভাবছো, এবং সেই প্রশ্নের স্টেলা একখানা বড্ড ভুলভাল উত্তর দেয়। স্টেলা তো চাইছিল যে করে হোক মহারাজকে চটিয়ে দিতে, কিন্তু সেই ভুলভাল উত্তরেরও একখানা ঠিকঠাক এক্সপ্লেনেশন বার করে অন্যান্য সভাসদরা এবং মহারাজ বরং স্টেলার ওপর আরোই খুশি হয়ে যায়। মহারাজ বলে ওঠে যে বলো স্টেলা, তুমি আজকে কি উপহার চাও। স্টেলা ভাবে যে যে করে হোক আজকে আমি মহারাজকে চটাবই এবং সে সকলের সামনে বলে ওঠে যে মহারাজ, আমি আপনার মহারানী হতে চাই। এবার এরকম একটা কথা ভরা সভাতে বলা খুব একটা ভালো কাজ তো ছিল না। স্টেলার বাবা এবং ভাই তো সঙ্গে সঙ্গে এগিয়ে এসে মহারাজের কাছে ক্ষমা চায় যে স্টেলা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে এবং তারা তো স্টেলাকেও টেনে মেনে ক্ষমা চাওয়া করায় এবং মহারাজ তাতেও চটেন না এবং মহারাজ বলেন যে মহারানী কাকে করা হবে সেটা তো এত সহজে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কিন্তু আমি তোমাকে হারেমের সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি, এখন থেকে তোমার অনুমতিতে তোমার আদেশেই হারেম চলবে। এবার স্টেলা তো ভাবে যে ধ্যার ব্যাং, যেতে চাই আমি কোল্ড প্যালেসে আর সেখানে কিনা আমায় সেই হারেমেই রেখে দেওয়া হয়। এবার স্টেলার বাবা যখন তাকে টেনে মেনে ক্ষমা চাওয়াচ্ছিল তখন স্টেলার জামাটা একটু ছিঁড়ে গেছিল, তাই স্টেলা বলে যে আমি পোশাক পরিবর্তন করে আসছি। এবার স্টেলা যখনই পোশাক পরিবর্তন করতে যায় সেখানে হাজির হয় রাজমাতা ডায়না এবং ডায়না বলে ওঠে যে স্টেলা, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম যে তুমি আমার হয়ে কাজ করবে, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকেও টপকানোর চেষ্টা করছো। তাছাড়া তোমার বাবা এবং ভাই এরাও অনেক শক্তিশালী, তাই জন্যই মনে হয় তুমি নিজেকে বড্ড বেশি কিছু ভাবছো। আমরা দেখতে পাই রাজমাতা সঙ্গে করে 4 জন জোয়ান সৈনিক এনেছিল। রাজমাতা বলে ওঠে যে আমাকে মনে হয় এবার একটু বাজে কাজ করতে হবে, একমাত্র যদি তোমার কোনো ভয়ঙ্কর সিক্রেট আমি জানি তাহলেই হয়তো তুমি আমার প্রতি লয়ালি কাজ করবে এবং তাই জন্যই এই 4 জন সৈনিককে এখানে আনা হয়েছে। মানে ডায়না ওই 4 জন সৈনিককে হুকুম দেয় স্টেলার সাথে অসভ্যতা করার জন্য। এবার এই সব বিষয় তখনকার দিনে খুবই লজ্জার বিষয় ছিল। স্টেলা স্বাভাবিকভাবেই মহারাজের কাছ থেকে কথাটা লুকোতে চাইবে এবং এই বিষয়টা নিয়ে ব্ল্যাকমেল করেই ডায়না স্টেলাকে নিজের হাতের পুতুল করে রাখবে। এটাই ছিল ডায়নার ভয়ঙ্কর নিকৃষ্ট একটা প্ল্যান। এবার সেই 4 জন সৈন্য তো স্টেলার ওপর হামলা করতে যাচ্ছিল, মানে বলা যায় তার সাথে অসভ্যতা করতে যাচ্ছিল এবং স্টেলা তো তাদের বলে যে দেখো, আমি কোল্ড প্যালেসে যাওয়ার পর একটা নাইট ক্লাব খুলবো, সেখানে তোমাদের মতো হ্যান্ডসাম লোকেদের আমার খুব দরকার হবে, তোমরা না হয় তখনই এসো
কিন্তু তারা তো কোনো কথা না বলেই স্টেলার ওপর ঝাঁপিয়ে পড়তে যায়। অপরদিকে আমরা লিকে দেখতে পাই। লি তো ভাবছিল যে স্টেলা সামান্য জামা বদল করতে গেছে, তার এতক্ষণ সময় কেন লাগছে, এবং এই ভেবে লি তখনই স্টেলার ঘরের সামনে হাজির হয় এবং সে ওই 4জন সৈনিককে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেয় এবং স্টেলাকে নিয়ে নিজের ঘরে চলে আসে। স্টেলা বারবার বলতে থাকে যে মহারাজ, ওদের মৃত্যুদণ্ড দেওয়াটা কি খুব জরুরি? না মানে ওদের আমি পরে কাজে লাগাতাম। এবং লি তো খুবই রেগে যায় যে মানে তুমি ওই 4জনের শাস্তি চাইছো না, তুমি আসলে কি চাইছো বলো তো? স্টেলা, একটা কথা সবসময় মনে রাখবে, যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু আমার উপপত্নী। তোমার বাবা আর ভাই তোমার সাথে দেখা করতে চায়, যাও তাদের সাথে দেখা করে এসো। এবার আমরা দেখতে পাই যে স্টেলার বাবা এবং ভাই তার সাথে দেখা করার জন্য মহারাজের কাছে অনুরোধ করেছিল এবং মহারাজ তাই তাদের সাথে স্টেলার দেখা করার বন্দোবস্ত করে দেয়। এবার স্টেলা তো তার বাবা আর ভাইয়ের সাথে দেখা করতে আসে এবং তারা বলে ওঠে যে স্টেলা, তোমার কি হয়েছে, তুমি এরকম ব্যবহার করছো কেন, এখানে কি তোমার কিছু অসুবিধা হচ্ছে? স্টেলা বলে যে আসলে তোমরা তো জানোই কিছুদিন আগে আমি জলে পড়ে গেছিলাম, তখনই মনে হয় কিছুটা জল আমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে, তাই জন্যই আমি একটু হয়তো আগের থেকে অন্যরকম বিহেভ করেছি, তোমরা এতে কিছু মনে করবে না তো? এবং জেনারেল সং তো বলে ওঠে যে এ তো আমারই ভুল, আমি আমার মেয়ের দিকে নজর দিতে পারিনি, মহারাজ তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না তো? শুনেছি মহারাজ নাকি তোমাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দিয়েছিল। ম্যাক্স তো তখনই বলে ওঠে যে বোন, তুমি কোনো চিন্তা করো না, আর কখনো মহারাজ তোমাকে কোল্ড প্যালেসে বন্দি করতে পারবে না। এবং স্টেলা তো মনে মনে ভাবছিল যে থ্যার ব্যাং, আমি তো ওটাই চাই। জেনারেল সং বলে ওঠে যে আমি শুনেছি তুমি নাকি মহারাজকে অনেকবার বাঁচিয়েছো, মানে তাকে অনেকবার সাহায্য করেছো, তুমি কি মহারাজকে পছন্দ করে ফেলেছো? এবং স্টেলা তো মনে মনে ভাবে যে ডায়না তো তাকে কোনো সাহায্য কোনোদিন করবে না, মানে ডায়নাই তার সবচেয়ে বড় শত্রু। এদিকে মহারাজকেও সে খুলে সবকিছু বলতে পারছে না, সুতরাং এদেরকেই সবকিছু খুলে বলা ভালো। তাই স্টেলা জেনারেল সং আর তার ভাই ম্যাক্সকে রাজমাতা ডায়নার ব্যাপারে সবকিছু খুলে বলে যে কিভাবে ডায়না তাকে ব্যবহার করতে চাইছে। এবং তাদের এই কথাবার্তা বাইরে দাঁড়িয়ে লি সবকিছুই শুনছিল। লি তো আগে থেকেই ভালো করে জানতো যে রাজমাতা স্টেলাকে ব্যবহার করতে চাইছে, কিন্তু স্টেলা যে রাজমাতার ফাঁদে মানে রাজমাতার পুতুল হয়ে থাকতে চায় না সেটাও লি বুঝতে পারে। ওদিকে স্টেলার মুখে সবকিছু শুনে জেনারেল সং তো খুবই রেগে যায় যে তার মেয়ের সাথে এমন ব্যবহার করা এ তো অত্যন্ত অন্যায় কাজ। স্টেলা বলে ওঠে যে এবার তোমরা বুঝতে পারছো তো যে কেন আমি বারবার কোল্ড প্যালেসে ফেরত যেতে চাই, কারণ আমি এদের এই সমস্ত কূটনৈতিক চক্রান্তের মধ্যে থাকতে চাই না। জেনারেল সং জিজ্ঞাসা করে যে আর মহারাজের ব্যাপারে তুমি কি ভাবো? স্টেলা বলে ওঠে যে মহারাজ, আরে মহারাজ তো খুবই হ্যান্ডসাম, কিন্তু বিয়েটা তো তোমরা আর আমার মত নিয়ে করাওনি তাই না? জেনারেল সং তো তখনই বলে যে আসলে বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই খারাপ, আমরা চেয়েছিলাম এই সময় নিউট্রাল থাকতে, কিন্তু মনে হয় না আমাদের আর নিউট্রাল থাকা হবে। এবং এই বলে জেনারেল সং তো তার আর্মির যে শিলমোহরটি ছিল সেটা স্টেলাকে দেয় যে এটা তোমার কাছে থাকলে আশা করছি কেউ আর তোমাকে ঘাটানো হবে না, তোমার যে কোনো বিপদে আমার পুরো আর্মি তোমার পাশে রয়েছে, তাই তুমি ভয় পাবে না, আমি জানি যে তুমি যথেষ্ট বুদ্ধিমান, তাই তুমি এই ব্যাপারটাও সারভাইভ করতে পারবে। এবার এই যে তাদের মধ্যে কথাবার্তা হলো সেগুলো রাজমাতা ডায়নার কানেও পৌঁছে যায়। ডায়না বুঝতে পারে স্টেলাকে এবার খতম করে দিতে হবে, তাই জন্য রাজমাতা তখনই উপপত্নী লিয়াংকে ডেকে পাঠায় যে এবার তুমি স্টেলাকে খতম করে দাও। কিন্তু উপপত্নী লিয়াং তো খুবই দোটানার মধ্যে ছিল যে সে স্টেলাকে খাবারে বিষ মিশিয়ে মারবে, এটা তো খুবই ভয়ানক ব্যাপার হয়ে যাচ্ছে, আর স্টেলা তো কখনো তার সাথে খারাপ কিছু করেনি। এবার স্টেলা তো তখনই নিজের প্রাসাদে বসে হাওয়া খাচ্ছিল এবং সে উপপত্নী লিয়াংকে দেখে বলে ওঠে যে তুমি আগের দিন যে জামাটা দিয়েছিলে দারুণ ছিল, চলো আজকে আমরা একসাথে হটপট খাই। লিয়াং তো মনে মনে ভাবে যে তো মেঘনা চাইতেই জল, সে তো স্টেলাকে খাবারে বিষ মিশিয়ে মারবেই ভাবছিল, আর এখন তার কাছে একদম হাতে নাতে সুযোগটা চলে এলো। কিন্তু হটপটের দিন হঠাৎ করেই রাতের বেলা মহারাজা হাজির হয়। এই উপপত্নী লিয়াং আর খাবারে কিছুই মেশায় না, এমনকি উপপত্নী লিয়াং তো চাইও নি খাবারে কিছু মেশাতে, এবং লিয়াং তো স্টেলা লিকে সেখানে একান্তে ছেড়ে অন্যদিকে চলে যায়।
এবার লি ছোটবেলা থেকে আসলে বহু বছর কোল্ড প্যালেসে বন্দি থাকতো। তাই জন্য তার খুব স্পাইসি বা হট খাবার খাওয়ার অভ্যাস একদমই ছিল না। কিন্তু স্টেলাকে খুশি করার জন্য সে তো সেই সব খাবারও খেয়ে নেয়। মানে তার যতই পেট ব্যথা হোক না কেন, স্টেলার মুখে হাসি দেখার জন্য সে সেটাও করে ফেলে। এবার অপরদিকে লিয়াংকে তো ডায়না ডেকে পাঠায় যে তুমি তোমার কাজ করতে পেরেছো কিনা। এবং উপপত্নী লিয়াং জানায় যে মহারাজ চলে আসার কারণে সে কোনো কিছুই করতে পারেনি, কিন্তু সে অন্য একটা ব্যাপারে তথ্য দিতে পারে। এবং সে রাজমাতা ডায়নাকে কানে কানে কিছু কথা বলে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে স্টেলা এবং উপপত্নী চি কথা বলছিল। এবং স্টেলা তো উপপত্নী চিকে আগের দিনের ওই হটপট খাওয়ার ঘটনা বলছিল। এবং উপপত্নী চি তো তখনই বলে যে স্টেলা, তুমি বলছো কি? 6 মাস আগে মহারাজকে এরকমই একজন স্পাইসি ফুড রেঁধে দিয়েছিল। মহারাজ তো সঙ্গে সঙ্গে তার গর্দান নিয়ে নেয়, আর তুমি সেই খাবার মহারাজকে খাইয়েছো, আর মহারাজও সেটা খেয়েছে। সত্যি মহারাজ মনে হয় তোমাকে ভালোই বাসে। এবং স্টেলাও তো খুব অবাক হয়ে যায় যে লি তার জন্য এত কিছু করছে। এবার স্টেলা জানতে পারে যে সেই দিনই ছিল লি আর লিয়ামের জন্মদিন, এবং এই জন্মদিনটা লিয়ের জন্য কখনোই খুশির হতো না। স্টেলা তাদের অ্যানসেস্ট্রাল হলের সামনে হাজির হয় এবং হলের ভিতর থেকে সে মারের আওয়াজ শুনতে পায়। আমরা সেখানে লি এবং তার মা মানে রাজমাতা ডায়নাকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ডায়না লিয়ের পিঠে চাবুক মারছিল। ডায়না বলে ওঠে যে তুমি তোমার ভাইকে খেয়েছো, না হলে আজকে ও তোমার জায়গায় থাকতো, না হলে ও আজকে মহারাজ হতো। তুমি তোমার ভাইকে পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ো থেকে ঠেলে ফেলেছিলে, তাই জন্যই তোমার ভাই মারা গেছিল। তাই তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। এবং তারই শাস্তিস্বরূপ রাজমাতা ডায়না লিকে অত্যাচার করছিল, যেমনটা কিনা সে প্রত্যেক জন্মদিনেই করত। এবার লি তো চুপচাপ বসে সেই মার খায়, সে কোনো প্রতিবাদ করে না, এমনকি কিচ্ছু বলে না। কিন্তু লিয়ের প্রচন্ড কষ্ট হচ্ছিল সেটাও বোঝা যাচ্ছিল, এবং স্টেলার তো এইসব দেখে খুবই খারাপ লাগে। এবার লি যখন মারঠার খেয়ে অ্যানসেস্ট্রাল হল থেকে বেরোয়, তখনই স্টেলা একটা দারুণ নাচ গানের আয়োজন করে। এবং স্টেলার পারফরমেন্সে দেখে লিয়ের মুখে হাসি ফুটে ওঠে। আমরা দেখতে পাই যে স্টেলা তো একদম মডার্ন ডেজের মতো দারুণ একখানা পারফরমেন্স করেছিল। এবং স্টেলা লিয়ের জন্য একটা বার্থডে কেকও তৈরি করে, কারণ তার জন্মদিনটা কেউ তো ভালোভাবে পালন করবে। লিয়ের মনে পড়ে যায় ছোটবেলা থেকে সে দেখেছে তার মা কেবলমাত্র লিয়ামকেই ভালোবাসছে। জন্মদিনের দিন তার মা কেবলমাত্র লিয়ামকেই কুকি খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, কিন্তু কখনোই তাকে পাত্তা দেয়নি। তাই জন্য লিয়ের মনে এই জন্মদিনটা কখনোই একটা খুশির দিন হিসেবে ছিল না, বরং এটা তার কাছে বছরের সবচেয়ে দুঃখের দিন ছিল। কিন্তু এই বছরের জন্মদিনটা স্টেলা তার জন্য একটা স্পেশাল দিনে পরিণত করে। স্টেলা বলে ওঠে যে এখনো তো তোমার জন্য উপহার বাকি আছে, তোমার সাথে আমি পাহাড়ে যেতে চাই তারা দেখার জন্য। কিন্তু মহারাজ তো এইভাবে কোনো গার্ড ছাড়া একা একা প্রাসাদ থেকে বেরোতে পারে না। তাই জন্য তারা দুজন ছদ্মবেশ ধরে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই যে স্টেলা একজন ছেলের ছদ্মবেশ ধরে এবং লিকে একটা মেয়ের মতো করে সাজিয়ে তারা ওই পাহাড়ে আসে। এবং সেখানে বসে তারা তো ড্রিঙ্ক করছিল, কিন্তু লিয়ের মনে কোনো খুশি ছিল না, কারণ এই পাহাড় থেকে পড়েই তার যমজ ভাই লিয়াম মারা গেছিল। এবার স্টেলা তো তখনই তাকে সেই দিনের কথা জিজ্ঞাসা করে যে আসলে ঘটনাটা কি হয়েছিল, তুমি কি সত্যিই তোমার ভাইকে ধাক্কা মেরেছিলে? এবং আমরা সেই দিনের মানে তাদের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। লি আর লিয়াম ছিল নন আইডেন্টিক্যাল টুইন্স, এবং লিয়াম খুবই শয়তান প্রকৃতির ছিল, সে সবসময় লিয়ের পিছনে লাগতো। এবার এরকমই একদিন লিয়াম তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করছিল এবং লি সেটা লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু লিয়ামের সেটা সহ্য হয় না। সে তখনই তার সৈন্যদের দিয়ে লিকে ধরিয়ে আনে এবং তাকে নিয়ে যায় ওই পাহাড়ের চূড়ায়। লিয়াম বলে ওঠে যে এখন তুমি বুঝবে কাকে বলে তীরন্দাজি প্র্যাকটিস করা, তোমাকে এই পাহাড়ের ধারে দাঁড় করিয়ে আমি আমার তীরন্দাজি প্র্যাকটিস করব। এবার এইরকম করে সে যখন লিকে নিয়ে টানাটানি করছিল, সে নিজেই পাহাড়কে পড়ে যায় এবং জঙ্গলের জন্তুরা লিয়ামের দেহটা শেষ করে দেয়, মানে খেয়ে নেয়, ফলে তার কোনোই অংশাবশেষ পাওয়া যায়নি। এবার এতদিনে লিয়ের যা ক্ষমতা, সে চাইলে তার মাকে শাস্তি দিতেই পারতো, তার মাকেই জেলে বন্দি করে রাখতে পারতো, কিন্তু লি সেটা কখনোই করতে চায়নি, বরং উল্টে সে সমস্ত অত্যাচার নিজেই সহ্য করেছে। এবং এইসব সত্যি কথা সে আজ অব্দি স্টেলা ছাড়া কাউকে তেমন ভাবে বলেইনি। এবার লি তো তখনই স্টেলাকে কিস করে এবং আমরা দেখতে পাই তারা প্রাসাদে ফিরে এসে খুব রোম্যান্টিক একটা সময় কাটায়।
এবং মহারাজ লি যে স্টেলাকে এত ভালোবেসে ফেলেছে সেই কথা তো প্রাসাদের সমস্ত দাসীদের মধ্যেও ছড়িয়ে যায় এবং সকলের মুখে মুখে কেবলমাত্র এই কথাই ঘুরছিল। এবং তখনই রাজমাতা ডায়না আবারও স্টেলাকে ডেকে পাঠায়। স্টেলা তো রাজমাতার সাথে দেখা করতে যায় এবং রাজমাতা তো তখনই তাকে শাসানি দেয় যে আগের ব্যাঙ্কোয়েটের দিন মহারাজ তোমাকে বাঁচিয়েছে বলে তুমি বেশি কিছু ভেবো না, আর তোমার পরিবারের কাছে সৈন্য ক্ষমতা রয়েছে বলেও তুমি নিজেকে বেশি কিছু ভেবো না, কারণ রাজপ্রাসাদেই কেবলমাত্র আমারই চলবে। স্টেলা তো বলে ওঠে যে না না, আমি তো আপনার কথা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মেনে চলবো। এবং তখনই রাজমাতা ডায়ানা বলে ওঠে যে আমি শুনেছি লি নাকি তোমাকে খুব ভালোবেসে ফেলেছে, আশেপাশে সকলেই এই নিয়ে আলোচনা করছে, তাই আমি তোমাকে আরও একটা সুযোগ দিচ্ছি নিজের পদোন্নতি করার। তুমি লিয়ের সন্তানের জন্ম দাও, তুমি যদি 2 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে দেখাতে পারো তাহলে আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। এবার স্টেলা তো বাধ্য হয় এই কথায় রাজি হতে, কিন্তু স্টেলার এরকম কোনো ইচ্ছাই ছিল না যে এখন লিয়ের কোনো সন্তান নিয়ে আসার। আসলে রাজমাতা ডায়ানার প্ল্যান যেটা ছিল যে একজন যদি রাজপরিবারের সন্তান চলে আসে তাহলে ডায়না লিকে খতম করে দেবে এবং সেই সন্তানকে পাপেট রাজা বানিয়ে সেই আসলে পিছনে থেকে রাজ্য পরিচালনা করবে। মানে ডায়না বলতে গেলে এক কথায় নিজের ছেলেকেই মারার প্ল্যান করছিল। এবার স্টেলা তো বুঝতে পারে না যে এরকম সময় সে কি করবে, এবং তখনই স্টেলা মনে মনে ভাবে যে শত্রুই হচ্ছে আমার বন্ধু, তাই রাজমাতার শত্রুকেই এখন আমায় কাজে লাগাতে হবে। এবং সে লিয়ের কাছে মানে মহারাজের কাছে যায়। আমরা দেখতে পাই যে রাজমাতা এত বড় বদমাইশ ছিল যে সে নিজের ছেলেকেই অ্যাফ্রোডিসিয়া ড্রাগ দিয়েছিল যাতে সে স্টেলার সাথে সম্পর্ক করতে বাধ্য হয়। এবার স্টেলা তো সেখানে গিয়ে দেখে যে লি খুবই হট হয়ে রয়েছে এবং স্টেলা তার মাথায় বাড়ি মেরে তাকে আগেই অজ্ঞান করে দেয় যাতে তারা কোনো রকমের ভুলভাল কিছু না করে। এবং স্টেলা তো তারপর লিকে সবকিছু খুলে বলে যে রাজমাতাই তাকে এই কাজে লাগিয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেবলমাত্র ক্ষমতার জন্য বা ইচ্ছা পূরণের জন্য স্টেলা কখনোই একটা সন্তানের জন্ম দেবে না, স্টেলা কখনোই লিয়ের বিরুদ্ধে কাজ করবে না। এবং লি তো মনে মনে এই কথা শুনে খুশি হয় এবং সে আর লি প্ল্যান করে যে এবার তাহলে তাদেরকে কাজ করতে হবে। রাজমাতা যখন এতদিন ধরে লিয়ের বিরুদ্ধে এত প্ল্যান করছে এবার তাহলে লিকেও কিছু প্ল্যান করতেই হয়। লি সঙ্গে সঙ্গে স্টেলাকে বলে যে এখন থেকে আমি তোমাকে হারেমের প্রধান বানিয়ে দিচ্ছি এবং তোমার সর্বপ্রথম কাজ হলো হারেম থেকে রাজমাতার যত স্পাই রয়েছে তাদেরকে বিতাড়িত করা। এবং স্টেলা তো বলে যে হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমার খালি একটাই আবদার রয়েছে, সেটা হচ্ছে যে সব কিছু হয়ে যাওয়ার পরে তুমি আমায় কোল্ড প্যালেসে বন্দি করে দেবে। এবার পরের দিন লি তো স্টেলার সাথে দেখা করতে আসে। লি বুঝতে পারছিল না স্টেলা এত কিছু থাকতেও বারবার কেন একটাই জিনিস চাইছিল, সে কেন কোল্ড প্যালেসে বন্দি হতে চাইছিল। এবং স্টেলা তখনই তাকে বলে যে আসলে সারা জীবন আমি অনেক কষ্ট করেছি, মানে আসলে স্টেলা তো মডার্ন যুগে একটা 9 to 5 জব করতো যেখানে তাকে অনেক অপমানিত হতে হতো, কথা শুনতে হতো, অল্প মাইনে অনেক কাজ করতে হতো, কিন্তু স্টেলা অন্তত স্বাধীন ছিল। এখানে তার টাকা পয়সা প্রতিপত্তি সবই হয়তো আছে কিন্তু স্বাধীনতা নেই এবং স্টেলা সেই স্বাধীনতাই চায়। লি বলে ওঠে যে এই সব কিছু ঝামেলা মিটে গেলে তোমাকে আমি কোল্ড প্যালেসে পাঠিয়ে দেব। এবং লি ঠিক করে যে এখন থেকে স্টেলাকে একজন ভিলেন হয়ে উঠতে হবে এবং সে তো স্টেলার জন্য সেই ধরনের জামা কাপড়ও বেছে দেয়। এবার পরের দিন স্টেলা খুঁজে খুঁজে সেই সমস্ত উপপত্নীদের ডাকে যারা কিনা রাজমাতা ডায়নার হয়ে কাজ করত এবং স্টেলা তাদের একটা করে খুঁত বার করতে শুরু করে যে তুমি মহারাজকে সিডিউস করার চেষ্টা করেছিলে তাই না, তুমি বেশি জাঁকজমকপূর্ণ মেকআপ করেছো, আর তুমি তুমি মনে হচ্ছে ভুল রিদিমে নিঃশ্বাস নিচ্ছ, মানে আসলে তাদের তেমন কোনো দোষই ছিল না। স্টেলা বলে ওঠে যে আমি এক্ষুনি তোমাদেরকে কমনার বানিয়ে দেব, মানে তোমাদেরকে উপপত্নী থেকে সাধারণ মানুষে পরিণত করে দেব। এবার এই কথা শুনে তাদের তো খেপে যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টে তারা খুব খুশি হয় যে হ্যাঁ দয়া করে আমাদেরকে সাধারণ মানুষে পরিণত করে দাও, আমরা এই রাজমহলের কুচক্রান্তের ভিতরে থাকতে পারছি না। এবং স্টেলা তো তাদের সকলকে কিছু পরিমাণ টাকা দিয়ে এখান থেকে বার করে দেয় এবং তারা তো নাচতে নাচতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়। এবং তাদের মধ্যে উপপত্নী লিয়াংও ছিল। এবার উপপত্নী লিয়াংয়ের মনে তো তখনও ভয় ছিল যে তার মায়ের তাহলে কি হবে, কারণ রাজমাতা ডায়না তো এতদিন তার মাকে নিয়েই
তাকে ব্ল্যাকমেল করতো। এবং আমরা দেখতে পাই যে স্টেলা আগে থেকেই মহারাজ লিকে এই ব্যাপারে বলে রেখেছিল এবং সে লিকে বলে লিয়াং এর মাকে আগে থেকেই রাজমাতার খপ্পর থেকে সরিয়ে এনেছিল, যাতে করে উপপত্নী লিয়াংও এখান থেকে স্বাধীনভাবে বেরিয়ে যেতে পারে। এবার আমরা অপরদিকে রাজমাতাকে দেখতে পাই। রাজমাতা তো এই খবর শুনে খুবই হকচকিয়ে যায় যে স্টেলা এটা কি করছে, এবং তখনই রাজমাতার কাছে খবর আসে যে স্টেলা প্রেগনেন্ট। এবার রাজমাতা তো অবাক হয়ে যায় যে আমি ওকে বলেছি সবেমাত্র 5 দিন হয়েছে, তারই মধ্যে প্রেগনেন্ট হয়ে পড়লো, এটা কি করে সম্ভব? এক্ষুনি একজন চিকিৎসককে ডাকো, সে চেক করে বলবে যে ও প্রেগনেন্ট কিনা। স্টেলা তো জানতোই যে রাজমাতা নিশ্চয়ই চিকিৎসক ডেকে পরীক্ষা করাবি, তাই স্টেলা উপপত্নী চিয়ের থেকে একটা ওষুধ খেয়েছিল যাতে কিনা ফেক প্রেগনেন্সি মনে হয়। আসলে সে প্রেগনেন্ট না, কিন্তু তাকে পরীক্ষা করলে তাকে প্রেগনেন্টই মনে হবে। উপপত্নী চি বলেছিল যে এই ওষুধের কিছু একটা সাইড এফেক্টও রয়েছে, কিন্তু কি সাইড এফেক্ট রয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আর কোনোদিন এটা খেয়ে দেখিনি। এবং স্টেলা তো কিছু না ভেবেই সেই ওষুধ খেয়ে ফেলেছিল। এবার চিকিৎসক যখন স্টেলাকে পরীক্ষা করে, চিকিৎসক বলে যে হ্যাঁ, স্টেলা সত্যিই প্রেগনেন্ট, কিন্তু সে 4 মাসের প্রেগনেন্ট। মানে এটাই ছিল সাইড এফেক্ট, যেই ওষুধ খেলে যে কাউকে 4 মাসের প্রেগনেন্ট মনে হবে। এবং স্টেলা তো সেই দিন পেট পুড়ে খেয়েও এসেছিল, তাই জন্য তার পেটটাও একটু বড় বড় লাগছিল। কিন্তু এই কথা শুনে ডায়না তো খুবই রেগে যায় যে তুমি এই হারেমে এসেছো, হয়েছেই 4 মাস, আর তার মধ্যে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে। মহারাজ তো তোমাকে এতদিন কোল্ড প্যালেসেই বন্দি করে রেখেছিল, তাহলে কি করে তুমি 4 মাসের প্রেগনেন্ট হলে? নিশ্চয়ই তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করেছো। এবার স্টেলা তো তখনই বলে ওঠে যে না রাজমাতা, আমাদের বিয়ের দিনই মহারাজ আমার সাথে রোম্যান্স করেছিল, তাই জন্যই আমি 4 মাসের প্রেগনেন্ট। আসলে সেই দিনই আমি প্রেগনেন্ট হয়ে পড়েছিলাম, যাতে অন্যান্য উপপত্নীরা আমাকে বিষ খাইয়ে বাচ্চাটাকে মেরে না ফেলে, তাই জন্যই আমি কাউকে বলিনি। তবে এই সন্তান সত্যিই মহারাজের। রাজমাতা ডায়না মনে মনে ভাবে যে আদেও ওটা লিয়ের হোক কি না হোক তাতেও আমার কিছু আসে যায় না, কারণ বাচ্চাটাকে আমি কেবলমাত্র একটা পাপেট রাজা হিসেবেই ব্যবহার করতে চাই। তাই সে স্টেলাকে কিছুই বলে না এবং স্টেলা তো সেখান থেকে বেরিয়ে যায়। ডায়না মনে মনে ভাবছিল যে এবার আমি লিকে খতম করব, খেলা শেষ করার সময় এবার এসে গেছে। এবার স্টেলা তো মহারাজ লিকেই সবকিছু খুলে বলে। স্টেলা জিজ্ঞাসা করে যে তাহলে এবার আমাদের করণীয় কি? লি বলে ওঠে যে এবার আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে তুমি আমার সাথে একটু ঘুরতে যাবে, চলো। এবং এই বলে লি স্টেলাকে কোল্ড প্যালেসে নিয়ে আসে, যেখানে কিনা স্টেলা এতদিন ধরে থাকতে চাইছিল। লি সেই কোল্ড প্যালেসটাকে ভাঙাচোরা থেকে খুব সুন্দর রাজকীয় বানিয়ে দিয়েছিল। লি বলে ওঠে যে আমি শুনেছি নাকি তুমি এখানে 99 দিন থাকলে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে, তাই তুমি এখন থেকে এখানেই থাকো। আমার মনে হয় এটাই তোমার জন্য সবচেয়ে সেফ জায়গা হবে। এবং লি বাকি উপপত্নীদেরও কোল্ড প্যালেসে পাঠিয়ে দেয়। আসলে এই সময় রাজমহলে যে কি পরিস্থিতি হবে সেটা তো কেউই বুঝতে পারছিল না, তাই স্টেলা এবং অন্যান্যরা যাতে সেফ থাকে তাই জন্যই লি এমনটা করেছিল। এবার কোল্ড প্যালেসে ফিরে এসে বাকি উপপত্নীরা তো মহা আনন্দে ছিল, কিন্তু স্টেলার মনটা একদমই ভালো ছিল না, কারণ ওইদিকে লিয়ের সাথে কি হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না। এবং স্টেলা এতদিন যেখানে আসতে চাইছিল সেখানে এসেও তার শান্তি হচ্ছিল না, সে মন খারাপ করে বসেছিল। আমরা দেখতে পাই যে স্টেলার হাতে একটা চুলের কাঁটা ছিল। স্টেলা উপপত্নী চিকে বলে যে এটা লি তাকে উপহার দিয়েছে, এবং উপপত্নী চি তো তখনই বলে যে এই চুলের কাঁটাটা এটা হচ্ছে লিয়ের দাইমার, মানে যে ছোটবেলা থেকে লিকে মানুষ করেছে, একমাত্র যে কিনা লিকে মাতৃসম ভালোবাসা দিয়েছিল সেই মানুষটার। তাই এটা কিন্তু লিয়ের কাছে খুব দামি একটা জিনিস, এটাও তোমাকে দিয়েছে, মানে সত্যি মহারাজ তোমাকে সবচেয়ে ভালোবাসে। তুমি যদি মহারাজের কাছে ফিরে যেতে চাও তাহলে যাও, কারণ এরকম একটা রিগ্রেট নিয়ে সারা জীবন থাকার কোনো মানে হয় না, এখনো সময় আছে। এবার তখনই তো বাইরে যুদ্ধের আওয়াজ শোনা যায় এবং স্টেলা তাড়াতাড়ি কোল্ড প্যালেস থেকে ছুটে বেরিয়ে যায়। আমরা মহারাজ লিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রাজমাতা ডায়না তার সৈন্যদের সাহায্যে লিকে 4 দিক থেকে ঘিরে ধরেছিল। রাজমাতা বলে ওঠে যে লি, এবার তোমার সিংহাসন থেকে নামার সময় হয়ে গেছে। এতদিন আমাকে যে যন্ত্রণা দিয়েছো এবার তার উপশম হবে। তুমি নিজের ভয়কে হত্যা করেছিলে, যার কোনো অংশও আমরা পাইনি, এবার তুমি তার শাস্তি পাবে।
লি বলে ওঠে যে মা, তুমি কি সত্যিই জানো না সেই দিন কি হয়েছিল? তুমি কি সত্যিই জানো না যে লিয়াম কেমন ছিল? তুমি খুব ভালো করেই জানো যে লিয়াম কতটা নিষ্ঠুর ছিল, এবং তুমি এটাও জানো যে লিয়ামই আমাকে বুলি করার জন্য ওই পাহাড়ে নিয়ে গেছিল। সেখান থেকে ও পা পিছলে পড়ে যায় এবং তার শাস্তি আমি গত 18 বছর ধরে ভুগছি। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমার দাইমাকেও হত্যা করেছো। তুমি আমার অনুমতি ছাড়া আমার হারেমে এত স্ত্রী ঢুকিয়েছো, তারপরেও আমি তোমার বিরুদ্ধে কিচ্ছু করিনি, কিন্তু এখন তুমি আমাকেও হত্যা করার চেষ্টা করছো। এবং রাজমাতা তো তখনই বলে ওঠে যে তুমি অপয়া। সকলেই জানে যে যমজ বাচ্চাদের মধ্যে একজন অপয়া হয়, আর তুমি হচ্ছ সেই অপয়া অনামুখ, তাই তোমার মহারাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। লিয়ের তো এই কথা শুনে হাসি পেয়ে যায় যে তার নিজের মাই তাকে এমন বলছে। লি বলে ওঠে যে তোমার চোখে সকলেই যোগ্য, কেবলমাত্র আমি বাদে, তাই না? এবং এই বলে সে তো তখনই তার সৈন্যদের সেখানে ডাকে। আমরা দেখতে পাই জেনারেল সং এবং ম্যাক্স তাদের সৈন্যদের নিয়ে সেখানে হাজির হয় এবং তারা রাজমাতার সৈন্যদের হত্যা করে। রাজমাতা বলে ওঠে যে তুমি এই সৈন্যদের হত্যা করে কি ভাবছো, জিতে যাবে? শহরের বাইরে আমি তোমার আঙ্কেলকে আরো 50,000 সৈন্য নিয়ে রেডি থাকতে বলেছি। এবার তখনই তো সেখানে ছুটতে ছুটতে ডায়নার ভাই হাজির হয় এবং সে জানায় যে ওই 50,000 সৈন্যকেও জেনারেল সং এর সৈন্যরা গ্রেপ্তার করেই নিয়েছে। সুতরাং রাজমাতার আর কোনো ক্ষমতাই নেই এবং রাজমাতা জানতে পারে যে স্টেলা আসলে প্রেগনেন্টই নয়। সুতরাং পরবর্তীকালে কে মহারাজা হবে পুরোটাই স্টেলা আর লিয়ের একটা চাল ছিল। এবং এই কথা শুনে ডায়না তো একদমই ভেঙে পড়ে, কারণ তার এত দিনের প্ল্যান পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছিল। এবং সঙ্গে সঙ্গে লিয়ের সৈন্যরা ডায়নাকে ধরে নিয়ে যায়। লি মনে মনে ভাবে যে এই জীবনে আমাকে কেয়ার করার মতো কাউকেই মনে হয় আমি পাবো না, কারণ সে তো জানতো যে স্টেলাও তাকে ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাবে। এবং তখনই স্টেলা সেখানে ছুটতে ছুটতে আসে এবং লি তো স্টেলাকে দেখে খুবই খুশি হয়। তারা তো ছুটে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে এবং লি তো সকলের সামনে স্টেলাকে কিস করে। আমরা দেখতে পাই যে এরপর থেকে লি কোল্ড প্যালেসে থাকতে শুরু করে, যাতে সে এই সময়টা স্টেলার সাথে কাটাতে পারে, যাতে স্টেলা তার ওই 99 দিন কোল্ড প্যালেসেই কাটায় এবং যাতে স্টেলা নিজের বাড়িতেও ফিরে যেতে পারে। এবং তারা তো কোল্ড প্যালেসে সকল উপপত্নীদের সাথে মিলে মিশিয়ে খুব মজাদার একটা সময় কাটাচ্ছিল। এবার এরকম করেই 99 দিন কেটে যায় এবং স্টেলাকে তার সিস্টেম জানায় যে এবার স্টেলা মডার্ন যুগে ফিরে যেতে পারবে। স্টেলা কি তাহলে মডার্ন যুগে ফিরে যেতে চায়? এবং স্টেলা বলে যে হ্যাঁ, আমি মডার্ন যুগে ফিরে যেতে চাই, কিন্তু একা না। এবং এই বলে সে তো তখনই লিয়ের হাত ধরে এবং সে আর লি দুজনে মিলে মডার্ন যুগে ফিরে আসে। এবং এখানেই আমাদের মজাদার ড্রামাটা শেষ হয়। তো তোমাদের গল্পটার এন্ডিং কেমন লাগলো? স্টেলা কি প্রাচীন যুগে থেকে গেলে ভালো হতো, নাকি লিকে নিয়ে মডার্ন যুগে ফিরে আসাটাই ভালো সিদ্ধান্ত হয়েছে? তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলো না। আর ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।